সংবাদ শুধু শিরোনামে নয়, খবরের ভেতরে থাকে আরও খবর। দেশের কোথাও জনদুর্ভোগ, কোথাও আন্দোলন, কোথাও উন্নয়নের অগ্রগতি, আবার কোথাও সম্ভাবনার নতুন দিগন্ত। এই মুহূর্তে দেশজুড়ে আলোচিত গুরুত্বপূর্ণ সব ইস্যুর সবশেষ তথ্য, ঘটনাস্থল থেকে সহকর্মীদের সরাসরি সংযোগ এবং তাৎক্ষণিক আপডেট নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন স্টার নিউজ লাইভ। স্বাগত স্টার নিউজ লাইভে, সঙ্গে রিশান মাহমুদ। আগামী 5 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 11 দলীয় ঐক্যের লং মার্চ কর্মসূচি। এ নিয়ে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকের আয়োজন করেছে দলটি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমরা এখন সেখান থেকে আমাদের সহকর্মী HM ইমরানের সঙ্গে যুক্ত হয়ে তথ্য জানবো। ইমরান, এ নিয়ে কি তথ্য আছে জানাবেন? গণভোটের রায় বাস্তবায়ন সহ বেশ কিছু দাবিতে দীর্ঘদিন যাবৎ 11 দলীয় ঐক্য জোট তারা রাজপথে, এবং তারই পরিপ্রেক্ষিতে আগামী 5 সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে রওনা হবেন তারা ঢাকা থেকে। এবং সেই যে লং মার্চের প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু বেশ কয়েকদিন যাবতই তারা করছেন। এই মুহূর্তে দলটির যে কেন্দ্রীয় কার্যালয়, সেখানে শীর্ষ নেতাদের বৈঠক চলছে। বৈঠক শেষে আসলে বিস্তারিত তারা জানাবেন তাদের পরিকল্পনা বিষয়গুলো। তবে গতকাল আমরা দেখেছি যে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার নেতৃত্বে আইজিপির সঙ্গে তারা দেখা করেছেন লং মার্চের বিষয়গুলো নিয়ে, বিশেষ করে কোনো নিরাপত্তার ঝুঁকি রয়েছে কিনা, লং মার্চ সফল করার যে প্রস্তুতি সেটি নিয়েও কিন্তু গতকাল পুলিশ যে হেডকোয়ার্টার রয়েছে সেখানে আইজিপির সঙ্গে তারা আলোচনা করেছেন, দেখা করেছেন। তারপরে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি জানিয়েছেন যে লং মার্চ নিয়ে কোনো শঙ্কা দেখছেন না এবং প্রশাসন যাতে সহযোগিতা করে সেই কথাও কিন্তু তারা বলেছেন। এই যে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়েই কিন্তু তাদের দীর্ঘদিনের আন্দোলন বলা চলে। গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে গত নির্বাচনে গণভোট হয়েছে। সেই গণভোটের যে রায় বাস্তবায়ন, সেটা কিন্তু এখনও জামাত বলছে বা 11 দলীয় ঐক্য জোট বলছে সেই বাস্তবায়ন সেটি এখনও হয়নি, যার কারণে তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছেন রাজপথে। এবং সেটি নিয়েই কিন্তু এই যে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে তারা লং মার্চ করবে এবং নেতাকর্মীদের বিভিন্ন জনসাধারণের যে অবহিতকরণ বা জনসাধারণকে নিয়ে এই গণভোটের রায় বাস্তবায়নে সম্পৃক্ত করার জন্য কিন্তু তাদের এই লং মার্চ, এবং সেই লং মার্চ সফল করতেই আজকের এই বৈঠক। এবং বৈঠকের পর আসলে জানানো হবে কি সিদ্ধান্ত নিচ্ছে। আজকের এই বৈঠকে এখানে দলটির শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন, বিশেষ করে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ 11 দলীয় ঐক্যের যে প্রধান সমন্বয়ক হামিদুর রহমান আজাদ, তিনি উপস্থিত রয়েছেন। তাদের বৈঠক চলছে। বৈঠক শেষে আসলে আমরা বিস্তারিত জানতে পারবো। ঋষান, এই ছিল সবশেষ। আমরা পরবর্তীতে বৈঠক শেষে যখন ব্রিফিং চলবে, ইমরান আপনার কাছ থেকে আরও তথ্য জানবো। ধন্যবাদ আপনাকে। সারা দেশেই চলছে তীব্র গ্যাস সংকট। এই সংকটে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন, সেই সাথে যানজটও কিন্তু চলছে। শিল্পাঞ্চলগুলোতে ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম। এর পরিস্থিতি সম্পর্কে আমরা জানবো রাজধানীর এই শ্যামলী থেকে। আমরা জানবো শ্যামলীর এই গ্যাস সংকটের কী তথ্য আমাদের সহকর্মী মাঝার মাহবুবের কাছে আছে। মাহবুব, কি পরিস্থিতি দেখছেন? দিন দিন তো ভয়াবহ হচ্ছে। এই পরিস্থিতি নিরসনে প্রশাসনের পদক্ষেপ কেমন দেখছেন, জানাবেন? রিসেন্ট পরিস্থিতি তো আসলে গত 21 জুলাই থেকে এই পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে সম্প্রচার করে আসছি। এর মধ্যে আপনি যেটা প্রশ্ন করেছেন যে কর্তৃপক্ষের আসলে কি ভূমিকা এখানে রয়েছে, কর্তৃপক্ষ এখানে যদি বলি যে এলএনজি সংকটের সেখানে আরপিজি সেলের কাছ থেকে এখনও পর্যন্ত আমরা বেশ কয়েকবার বিভিন্ন ধরনের বক্তব্য পেয়েছি। একে তো হচ্ছে যে তারা কয়েকবার দফায় দফায় সময় দিয়েও শেষ পর্যন্ত গত কয়েকদিন ধরে যেটা বলছে যে এক্সেলারেটেড এলএনজি পূর্ণমাত্রায় এলএনজি সরবরাহ করছে, কিন্তু এরপর আমরা দেখছি যে এখনও পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশনে যেই দীর্ঘ সময় অপেক্ষায় থাকা ভোগান্তি এবং কাঙ্ক্ষিত পরিমাণের গ্যাস না পাওয়া, সেটা কিন্তু এখনও পর্যন্ত আছে। এবং এই মুহূর্তে যেই গাড়িতে আমরা দেখছি যে গ্যাস নেওয়া হলো, এইখানে 430 টাকার গ্যাস নিতে পেরেছেন যিনি গ্যাস নিচ্ছেন। আমরা একটু ওনার কাছে জানতে চাইবো যে সংকটের কারণে ওনার কি সমস্যা হচ্ছে। ভাই, আপনি দেখলাম 430 টাকার গ্যাস পেয়েছেন। স্বাভাবিক গ্যাস নিতে পারলে কয় টাকার গ্যাস পাইতেন? 650 বা 640 টাকা 50 টাকা এরকম গ্যাস পাইতাম স্বাভাবিক নিলে। অর্ধেক টাকার গ্যাসে আসলে কতক্ষণ চালাইতেন? ধরেন হয়তো 20-30 কিলো চালানোর পরই শেষ হয়ে যায়। আবার আপনাকে এসে সিরিয়াল নিতে হয়, দিনে 2-3 বার করে এসে সিরিয়াল দিতে হয়।
আপনি একটু বলবেন যে এই কয়েকদিনে কি গ্যাসের চাপ বাড়ে নাই? হালকা একটু বাড়ছে। হালকা একটু বাড়ছে। কতটুকু বাড়ছে? যা ওই দেখা যাচ্ছে আগে 200 টাকা ঢুকছিল, এখন হচ্ছে 240-50 এর মধ্যে। মানে 40-50 টাকা বেশি। হ্যাঁ। যেমন রিসান একজন গাড়ি চালক এবং সিএনজি স্টেশনে যিনি কর্মী, দুজনের সঙ্গে আমরা কথা বললাম যে গত কয়েকদিনের পরিস্থিতি যা ছিল তার চেয়ে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু তাতেও আসলে যে পরিস্থিতি যে স্বাভাবিক সেইটার কিন্তু কোনো ধরনের লক্ষণই নাই। তবে এরই মধ্যে আমরা দেখেছি যে সরকারের একাধিক মন্ত্রী, জ্বালানি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী কিংবা অর্থমন্ত্রী সবার জায়গা থেকে আসলে যেটা আভাস দিয়েছেন যে এই যে সংকটকালীন যে পরিস্থিতি এটা সহসাই কাটছে না, কারণ এর মধ্যে কিন্তু 1 মাসের বেশি সময় হয়ে গেছে, এখনো পর্যন্ত সেই সমস্যার কিন্তু সমাধান হয়নি। যদিও আমরা এর মধ্যে এক্সিলারেট এলএনজির কাছ থেকে যেটা জানতে পেরেছি, আরপিজিএসএল এর কাছ থেকে, যে এক্সিলারেট এলএনজি তার পূর্ণ সক্ষমতা এখন গ্যাস দেওয়া শুরু করেছে, কিন্তু এর মধ্যে আবার আমরা এটাও জানতে পেরেছি যে এলএনজির বাজারে কিছুটা সংকট এই মুহূর্তে আছে, যার কারণে গ্যাস যেই সরবরাহের, এলএনজি সরবরাহের যে দুটি এফএসআরইও প্রায় 1000 মিলিয়ন ঘনফুট প্রতিদিন সরবরাহ করে, 900-950 মিলিয়ন ঘনফুটের ওপরে, সেই জায়গা থেকে কিন্তু সংকট আসলে থেকেই যাচ্ছে। এবং এর মাঝখানে কিন্তু আমরা দেখেছি যে এক্সিলারেট এলএনজির পাশাপাশি সামিটের যে এলএনজি সেটিতেও কিন্তু গ্যাস সরবরাহ সমস্যা দেখা দিয়েছিল। আবার কাজেই এইখানে আসলে যে দুইটা বিষয় কাজ করে, একটা হচ্ছে যে মধ্যপ্রাচ্য বা বিভিন্ন বাজার থেকে এলএনজি এনে বাংলাদেশে সেটা এফএসআরইউর সঙ্গে সংযুক্ত করে সেটা সরবরাহ করা, দ্বিতীয়ত হচ্ছে যে টার্মিনালের মেরামত সম্পন্ন করে সেটাকে পূর্ণ সক্ষমতায় দাঁড় করানো। এই দুইটা জায়গাতেই আসলে গলদ থাকবার কারণে গত 1 মাস ধরে যেই সংকট আসলে দফায় দফায় যেই সংকট একটার মধ্যে থেকে আরেকটা কোনোভাবেই সমাধান হচ্ছে না, সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখছি যে আসলে সমাধানের যে পূর্ণ সমাধানের যে স্বাভাবিক পরিস্থিতি, পূর্ণ সমাধান হলে যে স্বাভাবিক পরিস্থিতি হবে সেই পরিস্থিতি কিন্তু আমরা এখনো পর্যন্ত বিন্দুমাত্র দেখছি না। একজন চালকের সঙ্গে, সিএনজি চালকের সঙ্গে কথা বলবো। আসলে এই পরিস্থিতিতে সিএনজি চালক যারা রয়েছেন তাদের কিন্তু আসলে জীবনে অনেকটাই দুর্বিষহ নেমে এসেছে। আপনি একটু বলবেন যে আপনার কত টাকা জমা দিতে হয়, আপনি কয় টাকা আয় করতেন আগে, এই পরিস্থিতিতে কত টাকা আয় করতে পারতেছেন? ওই 200-300 কোনোদিন জমা দেওয়া আছে এরকম। মানে আপনি প্রতিদিন এই যে সিরিয়াল ধরতেছেন, কতক্ষণ সময় আপনার নষ্ট 3 হয়? ঘন্টা 4 ঘন্টা, কোনো দিন 5 ঘন্টাও যায়। নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এরপরে আবার কয় টাকার গ্যাস প্রয়োজন আছে, কিন্তু পান কতটুকু? গ্যাসের প্রয়োজন তো 300, 350, 400 টাকা, কিন্তু পাওয়া যায় 200-250, এর বেশি পাওয়া যায়। ওইটাতে হয়তো অর্ধেক দিন চালাইতে পারেন। ওই সিরিয়াল দিয়ে বসে থাকা লাগে, এভাবে দিন কেটে যায়। আসলে রিসান গত 1 মাসের বেশি সময় ধরে যেই পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে আমরা যারা গাড়ি চালক রয়েছেন এবং যারা হচ্ছে যে সিএনজি ফিলিং স্টেশনে কাজ করছেন সবার কাছ থেকেই কিন্তু আসলে এক পাশের যে পরিস্থিতি যেটা দেখলাম, যে এখনো পর্যন্ত যে পরিস্থিতির উন্নতি না হওয়ার কারণে তাদের যে জীবনের যে তিক্ততা এই 1 মাস ধরে চলছে, তাদের আয় রোজগার কমে যাওয়া এবং দীর্ঘ সময় প্রতিদিন নষ্ট হওয়া, এটা কিন্তু ধারাবাহিকভাবে চলছে। এবং তারা বরাবরের মতোই প্রতিদিনই আমরা তাদের সঙ্গে যখন কথা বলছি, তারা যেন চাচ্ছে যে এর দ্রুত একটি সমাধান যেন হয়। নিশান, মাঝার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম যে রাজধানীতে কি পরিমাণ গ্যাস সংকট তৈরি হয়েছে, এই গ্যাস সংকটের দীর্ঘ লাইন যানবাহনে তৈরি হয়েছে, সেই সাথে কিন্তু আপনার যানজটও তৈরি হয়েছে। আমরা গ্যাস সংকট নিয়ে আরও জানবো নারায়ণগঞ্জ থেকে এবং সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। আমরা প্রথমেই যেতে চাই আমাদের নারায়ণগঞ্জের সহকর্মী রাশিদুল ইসলাম রাজুর কাছে। রাজু, নারায়ণগঞ্জের কি পরিস্থিতি গ্যাস সংকটে জানাবেন? ঋষান, আসলে গত 1 মাস ধরে চলমান গ্যাস সংকটের ফলে নারায়ণগঞ্জের শিল্প কারখানা থেকে শুরু করে ফিলিং স্টেশন পাশাপাশি সব জায়গায় এর মারাত্মক প্রভাব পড়েছে। বিশেষ করে প্রথমে যদি শিল্প কারখানার কথা বলা হয়ে থাকে তাহলে বলতে হবে যে গত 1 মাস ধরে বিভিন্ন সারা দেশে আসলে প্রায় 300 কারখানা বন্ধ রয়েছে। একই সঙ্গে এই চলমান গ্যাস সংকটে এটি অব্যাহত থাকলে আসলে আরও কারখানা বন্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, এমনটাই জানিয়েছেন বিকেএমইর সভাপতি মোহাম্মদ হাতেম। গত 2 দিন আগে এক জরুরি সংবাদ সম্মেলনে তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে গত 1 মাস ধরেই তাদের উৎপাদন অর্ধেকের নিচে নেমে এসেছে, পাশাপাশি আসলে তাদের এই পোশাক কারখানাগুলো পরিচালনা করতে অনেকটাই এখন হিমশিম খেতে হচ্ছে।
এর সঙ্গে যদি নারায়ণগঞ্জের বিভিন্ন ফিলিং স্টেশনের বর্তমান চিত্র আপনাকে বলতে হয়, আমি এখন বর্তমান যে ফিলিং স্টেশনটি রয়েছে এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে। এই ফিলিং স্টেশনটিতে সকাল থেকেই আসলে 80 থেকে 90 PSI চাপ রয়েছে, যেখানে স্বাভাবিক সময় 200 থেকে 220 PSI চাপ থাকে। আসলে প্রায় সময় আসলে 100-র উপরে চাপ আসলে থাকলেও আসলে স্বাভাবিক আসলে কবে নাগাদ হবে তা এই বিষয়ে আসলে পাম্প কর্তৃপক্ষ আসলে সঠিক তারা বলতে পারছে না। তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে যতদিন পর্যন্ত আসলে লাইনে তারা ঠিকভাবে আসলে গ্যাস সরবরাহ পাচ্ছেন না, আসলে ততদিন পর্যন্ত আসলে গ্রাহকদেরও আসলে চাহিদা মেটাতে তাদের হিমশিম খেতে হচ্ছে। একই সঙ্গে আসলে চালকদেরও আসলে দুর্ভোগ প্রতিনিয়তই আসলে বাড়ছে। আমরা সিএনজি চালক থেকে শুরু করে একাধিক পরিবহন চালকের সঙ্গে কথা বলেছি, তারা আমাদের যেমনটা জানিয়েছেন যে গ্যাস নিতে গিয়ে তাদের আসলে অনেক কর্মঘণ্টা তাদের নষ্ট হচ্ছেন, পাশাপাশি তারা যাত্রী আনা নেওয়া করতে তাদের অনেক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। একই সঙ্গে নিয়মিত আসলে যাত্রী আনা নেওয়ার কারণে তাদের জীবিকা নির্বাহ আসলে অনেকটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে এবং আসলে এটি আসলে অনেক দিন আসলে অব্যাহত থাকার কারণে আসলে দুর্ভোগ তাদের বাড়ছে। তারা দ্রুত এই সমস্যার সমাধান চান। পাশাপাশি যদি বাসাবাড়ির কথা বলে থাকি তাহলে এখনো অধিকাংশ বাসাবাড়িতে আসলে গ্যাসের চাপ কম রয়েছে। এর ফলে রান্না বান্না থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন কাজ করতে তাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে আমরা লক্ষ্য করেছি যে গ্যাস না থাকার কারণে তারা লাকড়ি চুলা ব্যবহার করে রান্না বান্নার কাজ করছেন। এর সঙ্গে যুক্ত করতে চাই রিশান, নারায়ণগঞ্জ যেহেতু শিল্প অধ্যুষিত একটি এলাকা, এখানে প্রায় 3 থেকে 400 পোশাক কারখানা থেকে শুরু করে কয়েক হাজার কলকারখানা রয়েছে। প্রত্যেকটি কারখানার মধ্যে আসলে এই প্রভাব মারাত্মক পড়েছে। উৎপাদন যেমন অর্ধেকের নিচে নেমে এসেছে, একই সঙ্গে রপ্তানি আদেশ বাতিল হওয়ার আসলে সংখ্যা তৈরি হয়েছে। রিশান, এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সবশেষ তথ্য। রাজু, আপনাকে ধন্যবাদ। সিরাজগঞ্জ থেকে আমাদের সহকর্মী সঞ্চয় আমাদের সঙ্গে যুক্ত আছেন। সঞ্চয়, দেখতে পাচ্ছি আপনি ফিলিং স্টেশনে আছেন, সেখানে চালকেরা চাহিদা অনুযায়ী গ্যাস পাচ্ছেন কিনা, কি বলছেন? রিশান, আসলে দেশব্যাপী চলমান যে গ্যাস সংকট সেটি কিন্তু গত 2 দিন যাবৎ সিরাজগঞ্জে অনেকটাই স্বাভাবিক হয়ে এসছে বলে আজকে আমরা গ্যাস পাম্পে এসে জানতে পারছি। এখানে যারা গ্যাস সংগ্রহ করছেন অর্থাৎ সিএনজি, অটোরিকশা এবং প্রাইভেট কার সহ অন্যান্য যে যানবাহন চালকরা রয়েছে তারা আমাদেরকে যেমনটি বলছেন যে আসলে গত 2 দিন আগেও তারা তাদের যে কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস সেটি কিন্তু আসলে এখান থেকে সরবরাহ নিতে পারছিলেন না, অর্থাৎ গ্যাসের যে প্রেশার সেটি কিন্তু অনেক কম ছিল পরিমাণে, যার ফলে আসলে দেখা যাচ্ছে যে একটি যানবাহনের যে রয়েছে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কে হয়তো 500 টাকার সিএনজি এখানে উত্তোলন করা হয় আসলে স্বাভাবিক সময়, সেখানে কিন্তু 150 থেকে 200 টাকার গ্যাস উত্তোলন করছিলেন তারা, যার ফলে আসলে এই গ্যাসে তাদের যে কাঙ্ক্ষিত দূরত্ব সেখানে যেতে পারছিলেন না, তাদের যে দৈনন্দিন যে যাত্রী পরিবহন সেটি কিন্তু আসলে নানাভাবে বিঘ্নিত হচ্ছিল। সেটি কিন্তু গত 2 দিন যাবৎ স্বাভাবিক হয়ে এসছে, অর্থাৎ 2 দিন যাবৎ কিন্তু তারা তাদের যে কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস সেটি কিন্তু সংগ্রহ করতে পারছেন। আজকে এখানে আমরা যেমনটি দেখছি যে সিএনজি অটোরিকশাগুলো যেগুলো সকাল থেকে গ্যাস সংগ্রহ করছে তারা তাদের যে সিএনজি সংগ্রহের পরিমাণ তারা বলছে যে 550 থেকে 500 টাকা পর্যন্ত কিন্তু আসলে প্রতিটি গাড়িতে সিএনজি তারা সংগ্রহ করতে পারছেন, যেটি আসলে স্বাভাবিক সময়ে যে পরিমাণ পান সেই পরিমাণে। এটি নিয়ে কিন্তু আসলে তারা তাদের যে যাত্রী পরিবহন সেটি করছেন, পাশাপাশি যাত্রীবাহী গণপরিবহন, বাস, প্রাইভেট কার, আইস সহ অন্যান্য যে যানবাহনগুলো তারাও কিন্তু তাদের যে গ্যাস পরিমাণ অনুযায়ী স্বাভাবিক সময়ে যে সংগ্রহ পরিমাণ সেই পরিমাণে কিন্তু তারা সংগ্রহ করছে। এই আমি যে গ্যাস পাম্পটি রয়েছে এটি কিন্তু সিরাজগঞ্জ শহরের একমাত্র গ্যাস পাম্প। এটি আমরা যেমন দেখেছি গত 2 দিন আগেও কিন্তু দীর্ঘ সারি সবসময় কিন্তু এই গ্যাস পাম্পটিতে ছিল। অনেক যাত্রী চালকরা যেমনটি বলছিলেন আসলে 18 থেকে 24 ঘন্টায় কিন্তু গ্যাস সংগ্রহ করার জন্য তাদেরকে অপেক্ষা করতে হয়েছে এবং বারবার কিন্তু এই পাম্পটিতে আসতে হয়েছে, যার ফলে কিন্তু একটু ভোগান্তির মুখে তারা ছিলেন। তো গত 2 দিন যাবৎ সিরাজগঞ্জের এই পাম্পটির গ্যাস সরবরাহ যেমন স্বাভাবিক হয়েছে, তেমনি সিরাজগঞ্জের আরো 3টি গ্যাস পাম্প রয়েছে সিরাজগঞ্জের শাহজাদপুরে, সেই গ্যাস পাম্পগুলোর যে গ্যাস সরবরাহ সেটি কিন্তু স্বাভাবিক হয়ে এসছে বলে আমরা জানতে পারছি। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ থেকে গ্যাস পাম্পের গ্যাস সরবরাহের সর্বশেষ খবর। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা গ্যাস সংকটের পরিস্থিতি সম্পর্কে জানছিলাম, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে সেই তথ্যই জানাচ্ছিল। বাংলাদেশে আশ্রয় নেওয়ার 9 বছর পূর্ণ হয়, সমাবেশ করছে রোহিঙ্গারা। এ বিষয়ে আমরা আরও জানবো। রোহিঙ্গা ক্যাম্প থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুহিবুল্লাহ। মুহিব, সমাবেশ থেকে কি কি দাবি জানাচ্ছেন তারা?
রিশান, মূলত সমাবেশটি একেবারে শেষ পর্যায়ে রয়েছে। এখন গণমোনাজাত হচ্ছে যে আরাকানে ফেরার জন্য, রাখাইনে ফেরার জন্য তাদের যে দাবি, সেই দীর্ঘ দাবি 9 বছর ধরে তারা যেই দাবি করে আসছে, ঘর বাড়ি হারিয়ে তারা এখানে বসত বাড়িতে ঝুপড়ি ঘরের মধ্যে তারা বসবাস করছিলেন, সেই এলাকাগুলো থেকে তারা আসলে তাদের নিজ দেশ রাখাইনের যে এলাকা সেখানে ফিরে যাওয়ার জন্য তারা 9 বছর ধরে সংগ্রাম করে যাচ্ছেন। সেই সংগ্রামের অংশ হিসেবে প্রতি বছর 25শে আগস্টকে তারা গণহত্যা দিবস হিসেবে পালন করে থাকেন। সেই তারই অংশ হিসেবে কিন্তু আজকে এই গণজমায়েত এবং মহাসমাবেশ করেছে রোহিঙ্গা যে ইউএনএইচসিআর বা অন্যান্য যে সংস্থাগুলো সমন্বয়ে যারা রয়েছেন তাদের সমন্বয়ে তাদের নেতারা, অর্থাৎ রোহিঙ্গা কমিউনিটির যারা সিভিল সোসাইটির নেতারা রয়েছেন তাদের নেতৃত্বে কিন্তু আজকে এই মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই সমাবেশ কিছুক্ষণ আগে শেষ হয়েছে, গণমোনাজাত করা হয়েছে। অর্থাৎ তাদের দাবি হচ্ছে তারা তাদের সম্মানজনক প্রত্যাবাসন চান, সম্মানজনক রাখাইনে ফেরত যেতে চান। সেই দাবিগুলো বাস্তবায়ন করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা দীর্ঘদিন ধরে তারা দেখে আসছেন, কিন্তু রোহিঙ্গা কমিউনিটির কোনো মানুষের সঙ্গে তারা আলোচনা না করে সিদ্ধান্তে যাওয়ার কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া বারবার বাধাগ্রস্ত হচ্ছে, এমনটা অভিযোগ করছেন রোহিঙ্গা নেতারা। একই সঙ্গে তারা বলছেন প্রত্যাবাসনের তৃতীয় কোনো দেশ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের যতগুলো দেশ রয়েছে রোহিঙ্গা কমিউনিটির সমর্থন যাদের প্রতি রয়েছে তারা একত্রিত হয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তারা যেন রাখাইনে রোহিঙ্গাদেরকে একযুগে ফেরত যাবার যে প্রক্রিয়া সেটি শুরু করা হয়েছে। একই সঙ্গে সম্প্রতি 3 লাখ রোহিঙ্গাকে শনাক্ত করার যে তথ্য মিয়ানমার দিয়েছে সেখানে তারা একটি কটূক্তিমূলক কথা বলেছেন বলে রোহিঙ্গা নেতারা অভিযোগ করেছেন যে তারা রোহিঙ্গাদেরকে বাঙালি আখ্যা দিয়ে আরো একবার আসলে প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার পায়তারা করছে, সেই ধরনের অভিযোগ রোহিঙ্গা নেতারা করেছেন। একই সঙ্গে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়ার যে স্বদেশে ফেরার জন্য তাদের কোনো প্রশ্ন নেই, তাদের নিরাপত্তা এবং যাবতীয় যেই ঘরবাড়ি তারা হারিয়েছে সে সমস্ত জমি ভিটা তারা ফেরত পেলেই, নিরাপত্তা পেলেই তারা তাদের দেশে ফেরত যাবেন, সেই ধরনের বক্তব্য আমরা এই সমাবেশ থেকে রোহিঙ্গা নেতাদের কাছ থেকে জানতে পেরেছি। এখানে রোহিঙ্গা কমিউনিটির লাখো মানুষের উপস্থিতি ছিল, কিছুক্ষণ আগেও বিপুল সংখ্যক মানুষ এখানে ছিলেন। তারা তাদের বিভিন্ন প্লে কার্ডে তারা তাদের অধিকারের কথা, তাদের নির্যাতন নিপীড়নের কথা তাদের ছবিতে তারা সে ধরনের ছবিতে অঙ্কন করে নিয়ে এসছেন, চিত্রকর্ম করে নিয়ে এসছেন যে তাদের 25শে আগস্টের যে নির্যাতনের চিত্রকর্ম সেটি করে করে আসছেন। তারা যে গণহত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে সেই ধরনের ছবি তারা চিত্রকর্মের মাধ্যমে যারা আর্টিস্ট ছিল তারা তাদের মাধ্যমে তাদের আর্ট এবং কলমের মাধ্যমে তারা তাদের সেই চিত্রকর্ম এবং নির্যাতনের ছবি তারা তুলে নিয়ে এসছেন। এখানে তাদের লিডার পর্যায়ে যারা রয়েছেন সৈয়দুল্লাহ থেকে শুরু করে সবাই এখানে উপস্থিত রয়েছেন। তারা রোহিঙ্গা কমিউনিটির জন্য একযুগে 6 মাসের রেশন মজুত রাখার নির্দেশনা তারা দিয়েছেন। যে কোনো মুহূর্তে তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকার কথা রোহিঙ্গাদেরকে বলেছেন, যে তারা মিয়ানমারের আর কোনো ফাঁদে পা না দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে বলছেন। তারা এছাড়াও তারা বলছেন যে মিয়ানমার বারবার এই যে যখন আন্তর্জাতিক সম্প্রদায় চাপ প্রয়োগ করা শুরু করে তখনই কিন্তু একটি ফাঁদ পাতে, সেটি হচ্ছে 3 লক্ষ বা 1 লক্ষ রোহিঙ্গাকে তারা শনাক্ত করতে পারেছে রাখাইনের নাগরিক হিসেবে। কিন্তু এবারের শনাক্তের যে কার্যক্রম সেখানে সেই বিবৃতিতে মিয়ানমার সরকার রোহিঙ্গাদেরকে যাদেরকে শনাক্ত করেছে তাদেরকে বাঙালি হিসেবে আখ্যা দিয়েছে। সেই বাঙালি প্রথা বা বাঙালি রোহিঙ্গারা বাঙালি নয় সেই দাবিতেই এখানে কিন্তু অন্তত 8 ঘন্টা স্লোগান হয়েছে যে রোহিঙ্গারা বাঙালি নয়, তারা রোহিঙ্গা নাগরিক। তাদের যে কার্যক্রম সেই কার্যক্রমের মধ্যে তারা তাদের রাখাইনের নাগরিক হিসেবে যে অধিকার পাওয়ার কথা সেই অধিকার নিশ্চিত করে আন্তর্জাতিক সম্প্রদায়কে খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে প্রত্যাবাসন কার্যক্রম। মহিবুল্লাহ মহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের 9 বছর পূর্ণ হয়েছে, সে বিষয়ে তারা সমাবেশ করছেন, তারা দাবি জানাচ্ছেন দেশে ফিরিয়ে যেতে, সে বিষয়ে আমরা জানছিলাম। এই মুহূর্তে মিট দ্য প্রেসে কথা বলছেন ইইউ রাষ্ট্রদূত, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। Proposition is that our partnership with Bangladesh should be anchored in long-term mutual interest, which is clear, not short-term convenience. It should not be anchored in even worse approaches, such as those who sell debt as aid, or those who sell control as partnership. We actually rather like the idea of strategic autonomy for you as well as for us, meaning autonomy of your decision-making in your interest. And we seek a relationship with you based on trust, fairness and shared purpose. The basis for that exists.
As I mentioned, the EU is one of the world's largest economies, one of the world's leading trading powers. With our EU member states, we are the largest provider of funding to the United Nations and the largest provider of official development assistance globally. We are also a major actor in the humanitarian field, climate action and standard setting, from digital, where you have enormous ambition, to food safety, to environmental policy. So what happens in Brussels, my headquarters, matters, including for countries whose economic future, yours, is intrinsically linked to global standards and sustainable value change. For Bangladesh, understanding and investing in the EU, this is my clear point, is strategic. Please spend time to understand how we work. I will spend time with you to explain what our priorities are. For the EU, investing in Bangladesh offers opportunities. You're a success story in development terms. You're a country of scale, ambition, and consequence. This relationship matters in South Asia. You matter in South Asia. You matter in the Bay of Bengal. And you matter in the Indo-Pacific. দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিট দ্য প্রেসে কথা বলছেন ইইউ রাষ্ট্রদূত। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। দেখছেন স্টার নিউজ লাইভ, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ লাইভ। মানিকগঞ্জের হরিরামপুরে নৌপথের টোল আদায়কে কেন্দ্র করে দুপক্ষের পাল্টাপাল্টি মামলায় উত্তেজনা বিরাজ করছে সমগ্র এলাকায়। এ নিয়ে আমরা আরও তথ্য জানবো। সহকর্মী মাহিদুল ইসলাম মাহি আমাদের সঙ্গে যুক্ত আছেন। মাহি, কখন আসলে এই ঝামেলা শুরু হয়েছে? টোল আদায় নিয়ে আসলে এই ঘটনার সূত্রপাত কিভাবে, এখন কি পরিস্থিতি জানাবেন? রিশান, আমি একটু জানিয়ে রাখি যে কয়েকদিন আগে এই টোল আদায়কে কেন্দ্র করে পদ্মার মধ্যে একটি সংঘর্ষের ঘটনা কিন্তু ঘটে। সেখানে হামলায় কয়েকজন আহত হয়। তার প্রেক্ষিতে মামলা এবং একটি পক্ষ অভিযোগ করেছে, যারা যে বালুমহল যারা রয়েছে, বিশেষ করে ধুলসুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি যিনি বিল্লাল খান, উনি অভিযোগ করেছেন যে তার কাছে বালুমহলে চাঁদা দাবি করছে একটি পক্ষ। সেই প্রেক্ষিতেই কিন্তু সেখানে তারা গিয়েছিল, চাঁদা দাবি করছে। প্রেক্ষিতে দুটো মামলা রুজু হচ্ছে। একটি মামলা রুজু হয়েছে চাঁদাবাজির এবং আরেকটি মামলা রুজু হয়েছে মারধর, যারা টোল আদায় করছেন তাদের মারধর করা হয়েছে। এই মর্মে কিন্তু অভিযোগের প্রেক্ষিতে দুটো মামলা হচ্ছে এবং এই দুটো মামলার পক্ষে যে যুবদলের সদস্য সচিব শাহিনুল্লাহ, তিনি গতকালকে এই হরিরামপুর থানার পাশে অবস্থান কর্মসূচি দিয়েছিলেন এবং আরেকটি পক্ষ উপজেলা চত্বরে কিন্তু তারা একটি কর্মসূচি দিয়েছিল। সেই কর্মসূচির প্রেক্ষিতেই কিন্তু এখানে জড়ো হয়েছিল দুটি পক্ষ এবং তাদের মধ্যে এক পক্ষকে একটু ধস্তাধস্তি এবং মারামারির অভিযোগ। কিন্তু তার চেয়েও বড় একটি তথ্য দিয়ে রাখি, এই থানার গেটের পাশে থেকে কিন্তু ককটেল সদস্য একটি বস্তু এবং সেখানে পাশেই পেট্রোল বোমা তৈরির যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো কিন্তু 4টি বোতল কিন্তু এবং পাশাপাশি সেগুলো সরঞ্জামগুলো কিন্তু উদ্ধার করে হরিরামপুর থানা পুলিশ। এবং আমি কথা বলেছি হরিরামপুর থানা ওসির সাথে, তিনি যেটি জানিয়েছেন যে দুটো মামলা হয়েছিল, পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে এবং উত্তেজনা আগের মতো নেই এবং তারা গতকালকে নিয়ন্ত্রণ করেছেন এবং পাশাপাশি এখন পর্যন্ত কোনো অভিযোগ বা মামলা কিন্তু এখন পর্যন্ত রুজু হয়নি বা কারো অভিযোগ কিন্তু এখন পর্যন্ত আসেনি। আমি আপনাকে এতটুকু জানাতে চাই রিশান যে মানিকগঞ্জে এই মুহূর্তে কিন্তু কালকের যে থমথমে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কিন্তু এখন নেই, পরিবেশ কিন্তু যথেষ্ট নিয়ন্ত্রণ রয়েছে। এতটুকু ছিল মানিকগঞ্জের হরিরামপুর থানার সামনে থেকে যে হরিরামপুরে থমথমে পরিস্থিতির সব শেষ। মাহি, আপনাকে ধন্যবাদ। লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বিরাজ করছে বৈরী আবহাওয়া। দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার আরও খবর জানবো, টেকনাফের সহকর্মী শহীদুল্লাহ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। শহীদুল্লাহ, কি পরিস্থিতি আবহাওয়ার জানাবেন? রিসেন্ট টেকনাফে প্রায় 30,000 জেলে রয়েছে, তারা নাফ নদী এবং বঙ্গোপসাগরে মাছ শিকার করে থাকেন। আমরা যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্য পেয়েছি, 3 নম্বর সতর্ক সংকেত দেখা যেতে বলা হয়েছে, যার কারণে যারা জেলে রয়েছেন তারা সতর্ক অবস্থায় মাছ শিকারে যাচ্ছেন। অনেকেই মাছ শিকারে গেছেন, আবার অনেকে মাছ শিকার থেকে বিরত রয়েছেন। আমরা জেলে পল্লীতে এসেছি, জেলেদের সাথে কথা বলছিলাম। তারা বলছেন যে দেশের মাছের চাহিদা মেটানোর জন্য তারা এবং পরিবারের সংসারের যে সমস্যা সমাধানের জন্য তারা অনেক সময় ঝুঁকি নিয়ে মাছ শিকারে যাচ্ছেন। তবে টেকনাফে প্রায় 15 লক্ষাধিক রোহিঙ্গা রয়েছে, তাদেরও
মাছের চাহিদা রয়েছে, যার কারণে মাছ শিকার করতে না পারলে জেলেরা মাছের সংকট টেকনাফের বাজারে দেখা যায়, যার কারণে মাছের দাম অনেক বৃদ্ধি পায়। সে কারণে তারা অনেকে মাছ শিকার করতে যাচ্ছেন এবং ঝুঁকি নিয়েও তারা মাছ শিকারে যান। ফলে আজকে আমরা যে আবহাওয়া অধিদপ্তর 3 নম্বর সতর্ক সংকেত দেখা যেতে বলা হয়েছে, যার কারণে অনেকে সতর্ক অবস্থায় রয়েছে, অনেকে কুলে ফিরে এসেছেন, অনেকে আবার ঝুঁকি নিয়েও মাছ শিকারে গেছেন। তবে এখনো পর্যন্ত আমরা যারা জেলে পল্লীতে দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম, তারা বলছেন যে জেলেরা কোনো প্রকার এখনো বা দুর্ঘটনার কবলে পড়েনি, যার কারণে সবাই ভালো, যারা মাছ শিকারে গেছেন তারা সুস্থ আছেন এবং স্বাভাবিকভাবে আছেন বলে তারা বলেছেন। তবে জেলেদের যে আবহাওয়া অধিদপ্তরকে সতর্ক অবস্থায় থাকার জন্য বলা হয়েছে এবং যারা জেলে পল্লী রয়েছেন অনেকেই মাছ শিকার করতে না পারলে কষ্টে দিন যাপন করছেন। অনেকে আমরা ঘাটে এসে দেখেছি যে তারা মাছ শিকার করা, যারা জাননি বিরত রয়েছেন তারা ট্রলার ঠিক করছেন, অনেকে মাঝি মাল্লারা জাল ঠিক করছেন, সে বিষয়ে কিন্তু আমরা দেখেছি। তবে পরিশেষে যে তাদেরকে আবহাওয়া অধিদপ্তর থেকে যে বলা হয়েছে সতর্ক অবস্থায় যেন মাছ শিকার করতে না যায় সেই বিষয়ে তারা বলেছেন। তবে 3 নম্বর সতর্ক সংকেত এখনো বহাল রয়েছে, যার কারণে জেলেদের মধ্যে একটু কষ্টের দিন যাপন করছে বলে আমরা জেনেছি। তবে যারা জেলে পল্লীতে বাচ্চারা রয়েছেন অনেকেই কষ্টের দিন যাপন করছেন, পড়ালেখা থেকে বঞ্চিত রয়েছেন, সেই বিষয়ে কিন্তু তারা বলে আসছেন। মহিবুল্লাহ, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো জেলে এখন বঙ্গোপসাগরে বা মাছ শিকারে আছে কিনা, সেই তথ্য আপনার কাছে আছে কিনা জানাবেন। এখনো পর্যন্ত অনেকে মাছ শিকারে গেছেন, আমরা সেটাও কিন্তু দেখেছি ঘাটে এসে, অনেকে এখনো সাগরে রয়েছেন, কিন্তু আবার অনেকে আমরা যারা দায়িত্বে রয়েছেন জেলেদের তাদের সাথে কথা বলছিলাম, তারা সুস্থ আছেন, তাদের বিষয়ে খোঁজ খবর রাখছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা মৎস্য অধিদপ্তরের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথেও কথা বলছিলাম, তারা প্রতিনিয়ত সতর্ক অবস্থা, তাদেরকে সতর্ক থাকার জন্য বলা হচ্ছে এবং তাদেরকে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য বলা হচ্ছে বলে সেই তথ্য কিন্তু আমরা পেয়েছি। তবে যারা মাঝি মাল্লা রয়েছেন তারা সুস্থ আছেন, তাদের খোঁজ খবর রাখছে, পরিবারও আতঙ্কের মধ্যে রয়েছেন, 3 নম্বর সতর্ক সংকেত থাকার কারণে আতঙ্কের মধ্যে রয়েছেন এবং তারা সুস্থভাবে যেন ফিরে আসে সে বিষয়ে তারা ঘাটে অপেক্ষা করছেন পরিবারের সদস্যরা। এই ছিল টেকনাফ থেকে সব শেষ। শহীদুল্লাহ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম টেকনাফের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে। আরও খবর আমাদের কাছে রয়েছে। বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ট্রলার ডুবে, বরগুনার 5 এবং ভোলার 1 জেলে নিখোঁজ রয়েছে। এ বিষয়ে আমরা আরও তথ্য জানবো। আমাদের সহকর্মী আদিল হোসেন তপু আমাদের সঙ্গে ভোলা থেকে যুক্ত হবেন। তার আগে আমরা একটু আমাদের বরগুনা সহকর্মী নুরুল আহাদ অনিকের কাছ থেকে তথ্য জানতে চাই। অনেক, বরগুনায় তো 5 জন জেলে নিখোঁজ রয়েছেন, তাদের বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? পরিবার পরিজন কি বলছে? রিশান, বরগুনার কিন্তু 5 জন জেলে গতকালকে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন। এর মধ্যে 13 জন জেলে ছিলেন একটি ট্রলারে। সেই ট্রলারের 8 জন জেলে পার্শ্ববর্তী একটি ট্রলারে ডোবার পরেই কিন্তু উদ্ধার হয়। আমরা তাদের পরিচয় গতকাল নিশ্চিত হতে পারিনি, তবে আজকে আমরা স্থানীয়ভাবে তাদের নামগুলো জানতে পেরেছি। তারা 5 জনই আসলে বরগুনার পাথরঘাটার যে উপজেলা রয়েছে সেই উপজেলার বাসিন্দা এবং এই 5 জনই একই গ্রামের বাসিন্দাও বলে আমরা নিশ্চিত হয়েছি। আমি যদি বলি, এই 5 জন জেলের নাম হচ্ছে মোহাম্মদ বেল্লাল, মোহাম্মদ কাউসার, নূর আলম, শাকিল এবং ইব্রাহিম। এই 5 জন জেলে একটি বরকত নামে একটি ট্রলারে গভীর সমুদ্রে মাছ ধরতে ছিলেন এবং তখন আসলে বৈরী আবহাওয়ার কারণে ট্রলারটি ডুবে যায়, হঠাৎ করেই ডুবে যায়, আসলে কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই। এই ক্ষেত্রে যারা বাইরে ছিলেন তারা ট্রলার থেকে উদ্ধার হতে পারলেও অন্য যারা রয়েছেন তারা কিন্তু আসলে অন্য আশ্রয় নেন এবং ওই 5 জনের খোঁজ এখনো পাওয়া যায়নি। আমরা এমনিতে যারা ট্রলার মালিক সমিতি রয়েছে বরগুনার, তাদের সাথে কথা বলেছিলাম। তারা ইতিমধ্যেই 2টি ট্রলার তাদের উদ্ধারের জন্য সমুদ্রে পাঠানো হয়েছে। আরেকটি বিষয় জানাতে চাই, গত 23 আগস্টও কিন্তু বরগুনার আরেকটি ট্রলার সাগর থেকে ফেরার পথে এটির যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু সেটিও ডুবে যায় এবং সেটিতে 16 জন যে মাঝি মাল্লা ছিলেন তারা
তারাও উদ্ধার হয়েছেন পার্শ্ববর্তী আরেকটি ট্রলারে। তবে একটি বিষয় যদি রিশান বললেই যে বরগুনায় এখন যে আবহাওয়ার পরিস্থিতি তাতে নদী শান্ত থাকলেও গভীর সমুদ্র কিন্তু উত্তাল রয়েছে বলেই কিন্তু যারা ফিরে আসছেন, যারা ট্রলারের যারা জেলে আছেন তারা বারবার বলছেন। আমরা ইতিমধ্যেই কথা বলেছিলাম জেলা ট্রলার মালিক সমিতির কাছে, তারা আমাদেরকে বলছেন যে গভীর সমুদ্রে যারা যাচ্ছেন তাদেরকে উদ্ধারে আসলে সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না, এবং এক্ষেত্রে তাদের বিকল্প হয় যে অন্য যে ট্রলারগুলো থাকে, পার্শ্ববর্তী যেসব ট্রলার মাছ ধরে তারাই কিন্তু ওই সময় যারা ডুবে যান বা ক্ষতিগ্রস্ত হন তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসেন। এছাড়া অনেক আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছে ভোলা থেকে আদিল হোসেন তপু। তপু, ভোলায় তো একজন নিখোঁজ রয়েছে, তার উদ্ধারে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন? রিশান, আসলে সাগর উত্তাল থাকা কিন্তু জেলেরা এই মুহূর্তে মাছ ধরতে গিয়ে একরকম ঝুঁকির মধ্যেই রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে উপকূলীয় জেলা ভোলা, এখানে নদী বেষ্টিত জেলা, এখানকার অধিকাংশই কিন্তু একটা বড় অংশই কিন্তু মাছ ধরার উপর নির্ভরশীল। নদীতে এই মুহূর্তে মাছ না পড়ার কারণে কিন্তু তারা বাধ্য হয়ে সাগরে যাচ্ছেন। কিন্তু গিয়ে সম্প্রতি একজন জেলে নিখোঁজ হয়েছে। এই ঘটনা কিন্তু 15 জন জেলে উদ্ধার হয়েছেন। তারা মূলত চরপেশনের সুইচ গেট থেকে, নতুন সুইচ গেট থেকে গত 19শে আগস্ট তারা এই ট্রলারটি ছেড়ে গিয়েছিলেন। এটি মহিপুরের দিকে, তারা মহিপুর থেকে ঠিক 30 কিলোমিটার দূরে তাদের এই ঝড়ের কবলে পড়ে ট্রলারটি মারা যায়। তাৎক্ষণিকভাবে অন্য ট্রলার দিয়ে 15 জন ওই ট্রলারের যারা নিখোঁজ হয়েছে, যারা মূলত পড়ে গিয়েছিলেন ট্রলার ডুবিতে, তাদের উদ্ধার করা হলো। একজন নীরব মাঝি নামে একজন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। এই নিখোঁজের 2 দিন এখন পর্যন্ত কোনো উদ্ধার তৎপরতা নেই। স্বজনদের পক্ষ থেকে তারা মূলত খোঁজখবর নিচ্ছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে, কোস্টগার্ড কিংবা স্থানীয় প্রশাসনের পক্ষ তারা কোনো রকম সহযোগিতা পাচ্ছেন না বলে জানিয়েছেন। এদিকে উৎকণ্ঠের মধ্যে দিয়ে আছেন পরিবারের স্বজনরা। তারা বলছেন যদি যে কোনো মূল্যে হোক তাদের পরিবারের স্বজনকে তারা ফিরে পেতে যাচ্ছেন এবং সরকারের সহযোগিতা কামনা করছেন। এর আগেও কিন্তু বেশ কয়েকবার কিন্তু এরকম ট্রলারডুবির ঘটনা ঘটেছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছিল যে উত্তাল মেঘনা, যেহেতু এখন সাগর উত্তাল, সেই ক্ষেত্রে সবাইকে নিরাপদ আশ্রয় থেকে থাকার জন্য বলা হয়েছে। তারপরও মাছের আশায় তারা বুক বেঁধে কিন্তু সাগরে যাচ্ছেন এবং এই ধরনের ঝড়ে কবলে পড়ে ট্রলারডুবির ঘটনা ঘটছে। এবং জেলেদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছিলেন যে এসব ট্রলারে পর্যাপ্ত পরিমাণ যেমন সুরক্ষা সামগ্রী থাকা দরকার, লাইফ জ্যাকেট বা সেগুলো না থাকার কারণেও কিন্তু এরকমটি ঘটনা ঘটছে। সেই ক্ষেত্রে যেসব আপনাকে ধন্যবাদ। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান কথা বলছেন, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছে। খুবই এফিশিয়েন্টলি অত্যন্ত বড় কতগুলো বাস, এর মধ্যে ডাবল ডেকারও আছে, সেগুলো তারা চালিয়ে যাচ্ছেন। মন্ত্রী বলেছেন একটা জিনিস, সেটা হচ্ছে ধীরে ধীরে এগুলো ইলেকট্রিক বাসে কনভার্ট করা হবে, মানে এইগুলো তো আছেই, সাথে সাথে ইলেকট্রিক বাস এখানে যুক্ত করা হবে। আমরা জ্বালানি খাত নিয়ে পরে কথা বলছি, কারণ জ্বালানি খাতে খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ সরকার নিচ্ছেন। আমরা সংকটটা অনেকটা সহনীয় এখন, তারপরও এখনও সংকটটা একেবারে শেষ হয়ে গেছে আমরা সেটা বলবো না, সেই ব্যাপারে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাচ্ছি। পাট বস্ত্র মন্ত্রণালয়, আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে এখানে সরকারের নিয়ন্ত্রণাধীন যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো প্রাইভেট পাবলিক পার্টনারশিপের অধীনে বেশ কয়টা এর মধ্যে ইজারা দেয়া হয়েছে। এর মধ্যে আমি কয়েকটার নাম বলছি, এর মধ্যে যেগুলো নির্বাচিত হয়েছে: জাতীয় জুট মিলস, রায়পুর সিরাজগঞ্জ, স্টার জুট মিলস, চৌধুরীমোহন দিঘলিয়া খুলনা, প্লাটিনাম জুবিলি জুট মিলস, কালিশপুর খুলনা, এরকম করে আরও কতগুলো ফ্যাক্টরি আছে। আমি আবারও বলি, আমরা আগেও বলেছি, সরকার যখন নিজে এই ফ্যাক্টরিগুলো চালাতে গেছে অনেক ক্ষেত্রেই বড় ক্ষতি হয়েছে, লোকসান হয়েছে এবং ভর্তুকি দিতে হয়েছে। আমরা সবসময় মনে রাখবো, আমাদের অনেকের হয়তো ইমোশন আছে ফ্যাক্টরিগুলোর সাথে, আমার নিজেরও আছে। আমি এই ধরনের একটা ফ্যাক্টরিতেই জন্মেছি, বড় হয়েছি, কর্ণফুলী পেপার মিলস। সো এগুলো লস যখন দেয়, এইটার ভর্তুকি জনগণের টাকাতেই হয়। সুতরাং এই ফ্যাক্টরিগুলো বন্ধ রাখাও যেমন ঠিক না, একই সাথে ক্রমাগত ভর্তুকি দিয়ে চালিয়ে যাওয়াও ঠিক না। সুতরাং এখন যে পথটা বেছে নেওয়া হয়েছে, আমরা এটাকে সঠিক পথ বলে মনে করছি। দর্শক, সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান, আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। দেখছেন স্টার নিউজ লাইভ, ফিরছি একটু পর। দেখছেন স্টার নিউজ লাইভ। ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার নিম্নাঞ্চল প্লাবিত হবার পর কমেছে উজানের পানির স্রোত।
ভেসে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। আরও জানবো সহকর্মী আবদুল্লাহ আল মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। মাহমুদ, ক্ষয়ক্ষতির চিত্র কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। পাহাড়ি ঢলের কারণে যে আখাউড়ার নিম্নাঞ্চলের প্রায় 15টি গ্রাম কিন্তু প্লাবিত হয়েছিল। তবে আমরা কৃষি বিভাগের কাছ থেকে যেই তথ্য পেয়েছি, এখানকার প্রায় 250 হেক্টর কৃষি জমি, যেই জমিগুলোতে বোরো আবাদ করা হয়েছিল, সেই সকল জমি কিন্তু এখনো নিম্নাঞ্চলে রয়েছে। তবে আসার কথা হচ্ছে যে গতকাল যেই পানির প্রবাহ গত সন্ধ্যা 6টা নাগাদ আমাদের কাছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল, প্রায় বিপদসীমার 82 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। তবে আসার কথা হচ্ছে আজ কিন্তু সেটি 175 সেন্টিমিটার নিচে নেমে গেছে। যার ফলে আশা করা যাচ্ছে যে যদি এই ভারী বৃষ্টিপাত না হয়, তাহলে এইভাবে পানি যেভাবে এখন সরে যাচ্ছে, এভাবে স্বাভাবিক প্রক্রিয়ায় চলতে থাকলে 2-1 দিনের মধ্যেই এখানকার যে ফসলি জমিগুলো, তারা জমিগুলো পুরোপুরি ঠিক হয়ে যেতে পারে এবং খুব একটা ক্ষয়ক্ষতি হবে না বলে কৃষি বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমার কাছে এই ছিলই সর্বোচ্চ। মাহমুদ, আপনাকে ধন্যবাদ। কলকাতায় হোটেল সংকটে পর্যটকরা ভোগান্তিতে পড়েছেন, এ বিষয়ে আমরা আরও জানবো। কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজিত দুয়ারি। সুজিত, এই যে বাংলাদেশি সহ অন্যান্য দেশের পর্যটকরাও নিশ্চয়ই কলকাতায় অবস্থান করছেন, এই হোটেল সংকটের কারণে তারা আসলে বিকল্প কী উপায়ে ওখানে অবস্থান করছেন জানাবেন? দেখুন, পর্যটকদের যে সমস্যাগুলো হচ্ছে, মূলত যে হোটেলগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা ঠিকঠাক নেই বা লাইসেন্স রিনিউ করা হয় না, সে সমস্ত হোটেল থেকে পর্যটকদের বের করে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে আগামী গতকাল বলা হয়েছিল 10টার মধ্যে বেরিয়ে যেতে, এবং তারা বেরিয়েও গেছে। এবার যেটা দাঁড়িয়েছে, সমস্যা যেটা দাঁড়িয়েছে যে যে দামে হোটেল তারা পেয়েছিলেন সেই দামে কিন্তু হোটেল পাচ্ছেন না। অর্থাৎ যে হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা বা পরিষেবা ঠিকঠাক রয়েছে, সেখানে দেখা যায় যে তারাও কিন্তু একটা দর কষাকষি করছে, তারাও সেই সুযোগে একটু দর বাড়িয়ে নিচ্ছে এবং যেখানে অনেক আগে থেকেই লোক ছিল, সেখানে তো তারা চেক আউট না করা পর্যন্ত সেখানে অন্য লোক ঢুকতে পারবে না। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছুটা হলেও হয়রানির শিকার হতে হচ্ছে পর্যটকদের এবং অনেককে চড়া দাম দিয়ে ভালো হোটেলে থাকতে হচ্ছে। সুতরাং অনেকে চিকিৎসাজনিত কারণে যারা এসেছেন, যারা হয়তো 1 দিন 2 দিন থাকবেন ভেবেছিলেন, তারা তো হয়রানির শিকার হলেন এবং তাদেরকে একটু বেশি হলেও মোটা টাকা কিন্তু খরচতে হচ্ছে এই হোটেলের পেছনে এবং পাশাপাশি হয়রানির শিকার হতে হচ্ছে। তবে এই সমস্যা সমাধানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের তরফে যেটা বলা হচ্ছে, হোটেল ব্যবসায়ী যারা রয়েছে, অর্থাৎ 190টি হোটেলকে অন্তত বলে দেওয়া হচ্ছে, আপনারা অগ্নি নির্বাপন ব্যবস্থা বা পর্যাপ্ত সিকিউরিটির ব্যবস্থা ঠিক করুন, তবেই আপনাদের ছাড়পত্র দেওয়া হবে। সেক্ষেত্রে মাসখানেকের সময় দেওয়া হচ্ছে, মাসখানেক পরে হয়তো পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে। সুজিত দুয়ারি, আপনাকে ধন্যবাদ। এই ছিল স্টার নিউজ লাইভ।